2024 সালে গণ অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে গিয়েছিল। সব শ্রেণী পেশার মানুষ যেই প্রত্যাশাটি করেছিল রাষ্ট্র সংস্কারের তথা দেশ পুনর্গঠনের, ফলে এর পরবর্তীতে যেই সরকার দায়িত্বে আসে সেই সরকারের প্রতিও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, কতটা বাকি রয়েছে, কি কি সংকট সেই সময়টাতে ছিল বা সামনের দিনগুলোতে রয়েছে, সেসব নিয়ে আমরা একটু জানতে চাই। তখনকার সময়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছিলেন জনাব ফরিদ আক্তার, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। ফরিদ আক্তার, আপনাকে স্বাগত। জানতে চাচ্ছি, যেই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনি ছিলেন, এরপরে আবার আপনি এখন সেই দায়িত্ব থেকে ব্যস্ততম সময় থেকে এখন আবার এসছেন আগের অবস্থানে, এখন আসলে কিভাবে আপনার সময় কাটছে? শুরুতে সেটি জানতে চাই। অবসর সময় উপভোগ করছেন নাকি আগের ব্যস্ততার জীবনে আবার ফিরে গেছেন? হঠাৎ করে ঘটে যাওয়া, মানে আমরা সেরকম প্রস্তুত ছিলাম না। তারপর আমরা প্রায় 18 মাস কাটলো, সেটা একটা ঘোরের মধ্যেই যেন চলে গেছিলো, যে মানে কাজের পর কাজ হচ্ছিল। আর একটা জিনিস তো মাথায় রাখতেই হবে, যে একটা এত বড় একটা অভ্যুত্থানের পরে এবং অনেক কিছু তো খারাপ অবস্থা ছিল। তো এখন আমি ফিরে আসছি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা, ওটার আমি নির্বাহী পরিচালক অভিনিগের। তা আমি সেখান থেকে ছুটি নিয়েছিলাম, এখন আবার ফিরে আসছি। আমি কৃষি নিয়ে কাজ করি, যেমন এখন হাওরের কৃষি নিয়ে চিন্তা করছে, এবং নয়া কৃষি আন্দোলন আমাদের একটা আন্দোলন আছে, অনেক দিন থেকে করছে। স্থানীয় জাতের মানে রক্ষা করা, প্রাণ বৈচিত্র্য রক্ষা করা এবং নারীদের কাজ। কোন সময়টা বেশি উপভোগ করছেন, এখনকারটা নাকি গেল 1.5 বছরের সময়? 1.5 বছরটা বললাম যে একটা ঘোরের মধ্যে কেটেছে। আমার যে ধারণা ছিল সরকার সম্পর্কে, যে সরকারে বোধহয় কোনো কাজ হয় না বা ইয়ে হয় না, সেটা পাইনি, বরং অনেক কাজ দেখেছে আর কি। আর নিজেও কাজ করতে পেরেছে। আমি প্রায় 34টা জেলায় সফর করেছি। তুলনা করতে চাই না, কারণ দুটো দুরকম। এখনও আমি যেটাতে আছি আমি সেখানেও খুশি আছি, আমার কোনো ইয়ে নাই। তবে একটু লেখালেখি করতে পারছি, এটা আমার মানে ওই সময় হয়ে উঠছিল না। একটু পেছন দিক থেকে যদি শুরু করি, যে আপনি বলছিলেন যে চিন্তা করেননি এরকম দায়িত্বে আপনি আসবেন, তো সেই দায়িত্বের শুরুটা কোত্থেকে হলো? এটা হঠাৎ করে 6 তারিখে আমাকে কয়েকজন বললেন, মানে নেতৃস্থানীয়রা, যে ওরা যে তালিকা করেছে সরকারের, সেখানে আমার নাম তারা দিয়েছে আর কি। তা আমি প্রথমে রাজি হইনি, এই জন্যে যে আমি তো ভিন্ন ধরনের কাজ করি। কিন্তু পরে আবার শুনলাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও যে তালিকায় যাদের নাম ছিল সেখানেও আছে, ফলে আমি আর না করিনি আর কি। উপদেষ্টাদের মধ্যে যারা ছিলেন, বলা হচ্ছিল যে এক একটা উইং থেকে এক একজন এসছেন, কারো কারো পরামর্শে, কেউ শিক্ষার্থীদের, কেউ পলিটিক্যাল দলের অ্যাডভাইজে। সেই জায়গা থেকে আপনি পরে যখন দেখলেন পুরো টিমটা, আপনি সেটি নিয়ে কতটা কমফোর্ট জোনে ছিলেন? মিশ্র একটা আমার অনুভূতি ছিল, কারণ অনেককে আমি নামই চিনতাম, অনেককে আবার কাজেও চিনতাম, অনেকের সাথে ইন্টারাকশন ছিল। কিন্তু যেটা হলো কি, ওখানে গিয়ে ধরেন এখন কারো কৃষি মন্ত্রণালয়, কারো শিল্প মন্ত্রণালয়, এগুলো সব মিলে তো একটা সরকার। আমরা যখন ক্যাবিনেটে বসি সবাই মিলে তো সরকার। তখন অনেক সময় এটা মনে হয়েছে যে পুরোটা মিলে যেন একটা মিল হয়নি আর কি। মানে এখানে বোধহয় আরেকটু অন্যরকম কেউ থাকলে ভালো হতো। কিন্তু একই সাথে এটাও বলবো যে যারা আমরা গেছি প্রত্যেকে তো যার যার ব্যাকগ্রাউন্ড ছিল, তারা চেষ্টা করেছে করতে, এবং আন্তরিকতা ছিল। এটা আমি ডিসকমফোর্ট বলবো না, কিন্তু আমার মনে হয় যে সিলেকশনে বোধহয় আরও কিছু এমন মানুষ থাকা উচিত ছিল যারা ওই ক্ষেত্রে, ওই মন্ত্রণালয়ের কাজে অবদান রাখতে পারবেন। এখানে হয়েছে যে হঠাৎ করে একজন আসছে, তাকে মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে। আমিও যেমন মৎস্য প্রাণী সম্পদের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু যেহেতু আমার কৃষির একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং নয় কৃষি করতে গিয়ে ইয়ে করতাম, আপনার গবাদি পশু, হাঁস মুরগি, মাছ টাছ নিয়ে চিন্তা করতে আমার কাছে খুব অপরিচিত লাগেনি আর কি। আপনি নয়া কৃষির কথা বলছিলেন, সেই আন্দোলন আপনি অনেকদিন ধরে করছেন, এটি সবাই জানে, আমরা জানি। সেটির কতটা প্রতিফলন আপনি যখন দায়িত্বে গেলেন সেই জায়গাতে আপনি রাখতে পেরেছেন? গবাদি পশু যেমন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বিদেশি জাতের গরু বাড়ানো,
আরেকটা হলো আমাদের যারা একেবারে গ্রামে পালন করে তারা কিন্তু দেশীয় জাতটাই পালন করে। তো ফলে আমার নয়া কৃষির ধারণাতে আমি ওই দিকে একটু মনোযোগটা বেশি দেওয়ার চেষ্টা করেছি। মাছের ক্ষেত্রেও যেমন হাওরের সে কারণে হাওরের প্রতি আমার আগ্রহ খুব বেশি, যে যখন দেখলাম যে ওখানে দেশীয় মাছের এটা একটা ভাণ্ডার, অথচ এটা থেকে সব হারিয়ে যাচ্ছে। তো আমাদের এই যে সিস্টেমে, পুরো সরকারের সিস্টেমের মধ্যে যে মন্ত্রণালয়ের যে কম্পার্টমেন্টালাইজেশনটা হয়, যে এই মন্ত্রণালয়ের কাজ শুধু এই মন্ত্রণালয়, আরেকটা মন্ত্রণালয়ের মানে যেন ওখানে বাউন্ডারি হয়ে যায়, এটা খুব আমাকে কষ্ট দিয়েছে। আমি যেমন অনেক ক্ষেত্রে আমি করতে করতে যেমন আরে বাবা এটা তো কৃষি মন্ত্রণালয় না করলে আমি কিছু করতে পারছি না, বা কোথাও পরিবেশ মন্ত্রণালয়ের ব্যাপার, কোথাও হয়তো জাল যখন নাকি জাল নিষিদ্ধ জাল বন্ধ করতে চাচ্ছে, দেখা গেলো এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, আমি এদিকে হাজার চিৎকার করলে ওটা বন্ধ হচ্ছে না, তখন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমার ফোন করতে হচ্ছে বা আপনার কাছে যেতে হচ্ছে বা ডিও লেটার দিতে হচ্ছে। প্রচুর ডিও লেটার দিতে শিখেছে যে এই নানা মানে সম্পর্কের কারণে, যেমন ইজারাটা একটা বড় সমস্যা। হ্যাঁ, মানে আমাদের জলমহালগুলো, এগুলো নদীগুলো, এগুলো যে ইজারা দিয়ে দেয়, এটা যে কী পরিমাণ ক্ষতিকরভাবে দেয়, সেটা জন্য আবার ভূমি মন্ত্রণালয় রাজি না হলে আমি কিছু করতে পারছি না। তো এই জায়গাগুলো শিখেছে যে সমন্বয়ের ব্যাপারটা আপনা থেকেই হয় না, সমন্বয়ের ব্যাপারটা ঘটাতে হয়। বেশ কয়েকজন উপদেষ্টাও বলেছেন যে তারা এখানে দায়িত্ব নেওয়ার পরে দেখেছেন যে সংস্কার বা পরিবর্তন বা এই যে কাজের গতি বাড়াতে গিয়ে ভেতরে নানান প্রতিবন্ধকতার মধ্যে তারা পড়েছেন, যারা দায়িত্বরত আছেন কর্মকর্তা। আপনি কতটা প্রতিবন্ধকতা ফেস করেছেন? দুরকম পেয়েছে। একটা হলো পুরোটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক যে একটা নিয়ম আছে, হ্যাঁ, এটাকে এই ধাপ পার হতেই হবে। মানে আপনি যদি বলেন যে এটাকে খুব আর্জেন্টভাবে আপনি করে ফেলেন, দেখা যাবে যে না, আপনি চাইলেও হচ্ছে না, ওটা এতগুলো টেবিল ঘুরে আসতে হবে। তো ওটা, তবে এটা নির্ভর করে যারা যে দায়িত্বে আছেন আমলাতন্ত্রের মধ্যেও, তাদেরও ব্যক্তিগত ইচ্ছা, এটা তারা আবার চাইলে করতে পারেন। সেটা আমি ভালো পেয়েছি আমার মন্ত্রণালয়ে। কিন্তু আবার অন্য জায়গায় দেখলাম যে তারা কাজ আগাচ্ছে না, এটাও আছে আর কি। আপনারা এবং এই আগের সরকারের কর্মকর্তাদের এই যে আলাদা একটা অবস্থান বাইরে রয়েছে, সেটি কতটা কাজের ক্ষেত্রে প্রতিফলন করেছে? কখনো কখনো হয়েছে যে তিনি যে আগের ইয়েতে ছিলেন ওটা আমার কাছে নানাভাবে আসছে, বা পত্রিকার কোনো একটা ক্লিপিং আকারে আসছে, কিংবা কেউ আমাকে মেসেজ দিচ্ছে যে উনি আপনার এরকম কিন্তু উনি দোসর, এই দোসর শব্দটা খুব ওখানে ব্যবহার হতো। আবার কেউ বেশিরভাগ আসছে কীরকম জানেন, যারা নাকি ওই 15 বছরে ভুক্তভোগী ছিলেন, যে আমলারা বা কর্মকর্তারা। নারী কমিশনের যে সুপারিশগুলো আমরা দেখলাম, পরবর্তীতে বেশ কয়েকটি দলের আপত্তির পর অন্তর্বর্তীকালীন সরকারও এ নিয়ে খুব একটা এগোয়নি। এর কারণটি কি? নারী কমিশনে যারা ছিলেন, আমরা অনেককে তো চিনতাম, তারা অনেক খেটে খুঁটে কিন্তু একটা রিপোর্ট করেছে। আচ্ছা, মানলাম যে সম্পত্তির সমান অধিকারের ব্যাপারে ধর্মীয় কিছু মানে ব্যাপার আছে, উত্তরাধিকার আইনের ব্যাপার আছে, এগুলোতে আমি দেখলাম যে পরিমাণ মানে প্রতিবন্ধকতা তৈরি করা আছে। আর যেটা হলো ইসলামী দলের নাম করে যারা নাকি একেবারে নারীদেরকে নোংরা ভাষায় সমালোচনা করেছে, সেটা আমাদের জন্য খুবই খুবই খারাপ একটা অভিজ্ঞতা। এটা আমি নিজেকে এখনও চিন্তা করলে আমার খুব কষ্ট হয়, কারণ আমরা ওখানে ভিতরে থেকে আমরা তো আবার সরকার হিসেবে আমাদেরকে হয় একটা পক্ষ নিতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে। তবে এটা ঠিক যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ওই কমিশনের রিপোর্ট গ্রহণ করেছেন এবং এটা বলছেন যে ইয়ে করতে হবে, কিন্তু একেবারে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বেশি কিছু আর পক্ষে বলা যাচ্ছিল না আর কি। আমি এখনও কিন্তু নিজে খুব কষ্ট পাই যে আমি রাস্তায় নিজে নামা উচিত ছিল, আমি যদি সরকারে না থাকতাম আমি হয়তো রাস্তায় থাকতাম। এই যে একটি পক্ষের কাছে, রাষ্ট্রের একটি অংশের কাছে এক ধরনের বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জিম্মি হয়ে আছে, শুধুমাত্র এই নারী কমিশনের বিষয়ই না, আরও বেশ কিছু। এটির কারণটা কি আসলে? ওই ক্ষেত্রে বেশি আটকে গেছে ধর্মীয় কথা বলে,
ধর্ম নিয়ে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করছি বা এরকম একটা ধারণা দিয়ে। তো আমাদের হলো কি অন্তর্বর্তী সরকার তো যেহেতু একটা নিজেই ধারণার মধ্যে ছিল যে এটা একটা অন্তর্বর্তী সরকার, এটা তো আর দীর্ঘস্থায়ী না, ফলে অনেক কিছু করতে গিয়েও করতে পারেনি আর কি, এবং ধর্মীয় গোষ্ঠীর চাপে আরো বেশি করা হয়নি আর কি। এটি কি কোনো কারণে এমন যে সরকার কোনো একটি পক্ষকে বেশি প্রশ্রয় দিয়েছে এরকম? আমি না, এটা বলবো না, এটা অন্তত আমি দেখিনি। আর যদি এরকম দেয় তাহলে আমরা তো দেইনি, আমরা তো নিজে ওর মধ্যে ছিলাম। আমরা যেটা মনে কষ্ট পেতাম যে আমরা কেন ওদেরকে মানে শক্তভাবে বলতে পারছি না যে এটা আপনারা করতে পারেন না। সরকার সেটি কেন পারেনি আসলে? সেটা পারেনি, ওই যে বললাম যে ধর্মীয় নাম দেওয়ার কারণে সেটা রিস্কটা নেয়নি, মানে আরো বড় মবের আশঙ্কা করছে, ঝুঁকিটা নেয়নি, ঝুঁকিটা। কারণ আপনারা তো এটা জানেন, আমি জানি না কি কারণে 12 ফেব্রুয়ারির পর সব ঠান্ডা হয়ে গেল। আগে যমুনার সামনে যেই পরিমাণ ইয়ে হতো, সমাবেশ হতো, এমনকি সচিবালয়, অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলনকে মিটমাট হয়ে গেছে। তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে যারা সমালোচনা করেন, আমি জেনুইন সমালোচনা অবশ্যই মেনে নেব, কিন্তু এটাও বুঝতে হবে যে 24-এর 8ই আগস্টের পরে আমরা 25-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। আপনি বলছিলেন বারবার আন্দোলনের কথা সচিবালয়ের সামনে, এই আন্দোলনগুলোকে আপনি কিভাবে দেখেন? রাজনৈতিক? কিছুটা রাজনৈতিক, আমার মনে হয় তারা সুযোগটা নিচ্ছিল। সারা দেশের মানুষ এই সরকারকে সাপোর্ট দিয়েছে, কোনো একটি রাজনৈতিক সরকারকে হয়তো একটি পক্ষ সাপোর্ট দেয়, অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র আগের সরকারের বাইরে সাধারণ মানুষ অন্যান্য সব দল। সেই দিক থেকে চিন্তা করলে অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার বলে তো একটা কোনো গোষ্ঠী নিজে আগে থেকে প্রস্তুত ছিল না। 8ই আগস্টে আমরা শপথ নিতে গিয়ে একে অপরকে দেখেছি, ফলে আমরা যে তৈরি হয়ে কিছু আস্থা তৈরি করব বা অনেকগুলো প্রত্যাশা তৈরি করব, সেরকম তো, যেমন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তো একটা নির্বাচনী ইশতেহার দেয়, আমাদের তো কোনো ইশতেহার ছিল না। হ্যাঁ, আমাদের ইশতেহার একটাই ছিল, সেটা হলো গণ অভ্যুত্থানে ছাত্রীদের যে দাবিগুলো, হ্যাঁ, এবং বিচার, বিশেষ করে হলো যে যারা গণ অভ্যুত্থানে ইয়ে করেছে, মেরেছে, শহীদদের বিচার করা, আহতদের চিকিৎসা করা, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার ছিল। আমরা সবাই মিলে তখন একটা ইয়ে করা ছিল। তো সেজন্য আমি বলছি, যারা প্রত্যাশার কথা বলেন তারা ওই বাস্তবতার ইয়েগুলোকে একটু ভেবে বললে ভালো হয়। আমি বলবো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা তরুণ সমাজ আমাদেরকে এতদিনের একদম ঘেরে বসা একটা ফ্যাসিস্ট শক্তিকে সরাতে সহায়তা করেছে, তাদের সরিয়ে দিয়েছে। তারপর কিন্তু আসলে যেটা হয়নি, একটা বিপ্লবী সরকার হওয়া, বা আমরা আবার সংবিধানকে রেখে দিয়েই আসলে আমরা নিজেরা আটকে গেছি। সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সেই চুপ্পুকে রেখে দেয়া, সেই রাষ্ট্রপতির কাছেই আবার শপথ নেওয়া, এটা আমার প্রথম দিন থেকে কষ্ট ছিল, এখনও কষ্ট আছে, এবং সে কারণে কিন্তু একটা বিপ্লবী রূপ নেওয়াটা সম্ভব হয়নি। সেটি কেন হয়নি? কেন বিপ্লবী সরকার গঠিত না হয়ে এই যে সংবিধান রেখে দেওয়ার জন্য, এই যে অনেকগুলো ফোর্স, আপনারা চাননি? আমরা অবশ্যই চেয়েছি, আমরা অনেকেই চেয়েছি, কিন্তু এটা তো আমাদেরকে জিজ্ঞেস করে করা হয়নি। হ্যাঁ, এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলো একটা পক্ষ ছিল। আন্দোলনের যে ট্রানজিশনটা ঘটেছে ওই সময় কিন্তু আপনারা এখন যাদের কাছে শুনবেন যে 5ই আগস্টের দিন সেনা প্রধানের যে ওখানে মিটিং হয়েছিল, তারপর রাষ্ট্রপতির ওখানে মিটিং হয়েছে, ওই সময়টাতে অনেক পক্ষ ছিল। এই সব পক্ষ মিলেই কিন্তু একটা রূপ তৈরি করেছে যেটাতে আমরা আটকে গেছি। হ্যাঁ, তো সেদিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট না, কিন্তু
কিছু করার নাই, আমাদেরকে ওখানেই করতে হচ্ছে আর কি। জুলাই সনদ এবং গণভোটের দুটি আলাদা, যেখানে জুলাই সনদে সব দল নোট অফ ডিসেন্ট সহ একমত হলো, গণভোটে আবার বিএনপির আপত্তি শুরুতে তারা ছিল। তারপরও সরকার কেন গণভোটের এই আদেশের দিকে গেল? নাকি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। এখন নির্বাচনের সাথে যদি আমরা গণভোটটা না করি তাহলে কিন্তু সংস্কারের ব্যাপারগুলো না হলে একেবারে শূন্য হয়ে যেতে পারে। সেজন্য গণভোটটাকে করার চেষ্টা করা হয়েছে যে অ্যাটলিস্ট যে নির্বাচিত হয়ে আসুক তারা যেন এই সংস্কারের ব্যাপারে কিছু করার একটা দায়বদ্ধতা থাকে। এবং সেটা কিন্তু জনগণ কিন্তু আমরা তো অনেক জায়গায় গেছিলাম, জেলা পর্যায়ে অনেক জায়গায় গেছিলাম গণভোটের পক্ষে বলার জন্য। সেখানে কিন্তু আমি অনেকের সাথে কথা বলে দেখছি যে মানুষ কিন্তু এই কথাটা জেনে একটু খুশি হয়েছে যে তারা শুধু একটা সরকার বদল করার ভোট দিচ্ছে না, সরকার কিভাবে পরিচালিত হবে অর্থাৎ সংস্কারের ব্যাপারে তারা একটা মত দিতে পারছে। তার মানে এটা গণভোটটা আসলেই গণভোট ছিল। হ্যাঁ, এখানে কোনো মানে 70% হোক আর যত শতাংশই হোক, এটা কিন্তু সত্যিকার অর্থে জনগণ চেয়েছে। তার মানে জনগণ সংস্কার চেয়েছে, পরিবর্তন চায়। এই একই বন্দোবস্ত আগের মতো থেকে যাবে এটা চায়নি। তো কাজে এখন যে সরকাররা এসে যদি বলে যে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি বলে ওগুলো আমরা করব না, এটা তাদের একটা বড় ধরনের মানে দায়িত্বহীনতাই আমি বলবো। যে জনগণের প্রতি তারা যে ম্যান্ডেট নিয়ে আসছে তাদের অনেক কিছু করার সুযোগ আছে, সেখানে তারা জনগণের প্রতি একটা কিন্তু একটা দায়িত্বহীনতা হয়ে যাচ্ছে। এটা ভালো হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংসদে বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়ে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। তো সেখানে আমার শুনে খুবই হাস্যকর লাগলো যে তারাই তো চাপ দিচ্ছে, মানে 2024 সালের অগাস্ট থেকে তারা বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যখন নাকি এই রাজনৈতিক চাপ আসতে শুরু করলো তখন কিন্তু আমাদের 2025 সালের জুন থেকেই সবার কাছে একটা বার্তা প্রধান উপদেষ্টা দিয়ে ফেলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ঠিক করে ফেলতে হবে আমরা কোন কোন কাজ অবশ্যই করে যাব, এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে যেন বাকি কাজগুলো রুটিন মাফিক হলেও হয়ে যেতে পারে। তো আমরা সেভাবে কিন্তু কাজ করেছি জুন থেকেই। তো নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, যে যদি আপনি ওই সময় একটা করেই ফেলে থাকেন, মানে ওই কারণে কথা দিয়ে থাকেন যে আমরা গণভোটের করব, তাহলে এখন এটা কথা ভাঙছেন কেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন? এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। এটা তো বলতে হবে যে আপনি হ্যাঁ ঠিক আছে আমি বুঝলাম যে নির্বাচনের জন্যই আমরা করেছি, কিন্তু করছি বলে তো তাই করছি, তো এখন সেটা আপনাকে পালন করতে হবে না? পালন তো করতেই হবে। এই অবস্থা যদি আপনারা আগেই জানতেন তাহলে কি প্রেক্ষাপট অন্যরকম হতো, বা নির্বাচন কি তাহলে আরেকটু পরেই হতো? মানে করছে আমাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন দেয়া, শান্তিপূর্ণ নির্বাচন দেয়া, মানুষকে যেন একটা মানুষ যে ভোট দিতে ভুলে গেছিল। কিন্তু একই সাথে অন্তত আমরা অনেকে ছিলাম যারা এটা বুঝতাম যে নির্বাচনটাই একটা সমাধান না, মানে আসলে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা কিন্তু আরও বেশি ছিল। জনগণের আকাঙ্ক্ষা কিন্তু আগে সংস্কার ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল বিচারের। আমি আজকে শহীদ পরিবারগুলোকে কি উত্তর দেব যদি সব বিচার না হয়? আপনি আনাস বলেন, আজকে মুগ্ধ বলেন, সাইদ বলি, যার কথাই বলি না কেন, এতগুলো যে শহীদ, তো বাচ্চা বাচ্চা ছেলেরা যে প্রাণ দিছে, ওদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নাই। তো কাজে আমরা ওই সংস্কারগুলো না করার দিকে যারা যাবে তারা কিন্তু এটা হতে পারে না। তো আমরা সব কিছু না করে আমরা নির্বাচনটা দিতে পেরেছি, আমি মনে করি যে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ এবং নির্বাচন হয়েছে। কিন্তু এখন তাদের দায়িত্ব বাকি দুটো কাজ তাদের করে দেয়া। এটা না করলে আমার মনে হয় না যে জনগণ এখন মেনে নিল, এক পর্যায়ে আবারও আগস্ট আসবে না, জুলাই আসবে না, এমন তো বলা যায় না।
একটা সময় বিশেষ করে প্রধান উপদেষ্টার ঈদগাহে যখন গেলেন তখন 5 বছর সরকারকে এক ধরনের দাবি ছিল। আমরা শুনেছি যে উপদেষ্টাদের কেউ কেউ হয়তো আরেকটু সময় থাকতেও চেয়েছিলেন। আপনারা আসলে কতদিন থাকার চিন্তা ভাবনা করেছিলেন? আসলে এটা নিয়ে কখনোই আলাপ হয়নি আমাদের মধ্যে, কখনোই এটা নিয়ে আলাপ হয়নি যে কতদিন থাকবো। মানে যখন যেতে হয় তখনই যাব, কিন্তু একটা চেয়েছিলাম, এটা ঠিক যে আমরা কিছু কাজ করতে চেয়েছিলাম। যেমন 18 মাসে আসলে অনেক কাজ করা যায়নি। আমি যদি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলি, অনেক কাজ মানে এমন একটা পর্যায়ে রেখে আসতে হচ্ছে যে আরেকটা মাস পেলে হয়তো আর একটু ভালো করে করতে পারতাম, কিন্তু সেটা দিয়ে তো হবে না, কোনো সময় তো কাজ শেষ হবে না। আমরা আসলে আমার জানা নাই কোন উপদেষ্টা চেয়েছে বা না চেয়েছে, কিন্তু আমরা সম্মিলিতভাবে নির্বাচনটা দেওয়ার পক্ষে ছিলাম। এখন আরেকটি বিষয় বেশ আলোচনায় এসছে, বিশেষ করে মার্কিন বাণিজ্য চুক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার একেবারে দায়িত্বের শেষ সময়ে এসে যে চুক্তি করে গেলেন সেটা কতটা প্রয়োজন ছিল বলে মনে করেন? এটা শুধু বাংলাদেশের সাথেও করার চুক্তি না, এটা অনেক দেশের সাথে হয়েছে। আপনারা জানেন যে 2025 সালের এপ্রিল মার্চের দিকে মানে ট্রাম্প একটা শুল্ক 37% শুল্ক ঘোষণা দিয়েছিল। তখন থেকেই কিন্তু আলোচনা চলছিল। তখন প্রথম চেষ্টাটা ছিল যে শুল্ক হারটাকে কিভাবে কমানো যায়, এবং সেটাকে অনেকে 20% আনতে পেরেছেন, আমরা 19% আনতে পেরেছি। এটা পুরো 6 মাস ধরে চলছিল। কিন্তু ওই সময় আপনারা কেউ জানতে পারেননি একটা কারণে, যে তখন ওরা আবার আরেকটা চুক্তি করেছিল, সেটাকে বলে নন ডিসক্লোজার অ্যাক্ট। তো মানে এটা কাউকে বলা যাবে না, এমনকি মন্ত্রণালয়ের মধ্যেও শুধু যারা জড়িত তারা ছাড়া কেউ জানবে না। আমি জেনেছিলাম যেহেতু মাংস আমদানির প্রশ্ন যখন আসছিল, তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যোগাযোগ করেছিল, ওইটুকু আমরা জানতে পেরেছিলাম তখন। তার মানে এটা তখন মানে মন্ত্রী ও উপদেষ্টা পরিষদেও কেউ জানতো না, শুধু সংশ্লিষ্ট যে কয়জন ছিল তারা জানতো। এবং শেষ পর্যন্ত যে তারিখটা 9 তারিখ ঘোষণা দিয়েছিল, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই দেওয়ার তারিখ, এবং এখানে অন্তর্বর্তী সরকারের কোনো হাত ছিল না। এবং এটাও বলা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জানে যে 12 তারিখ নির্বাচন, তারা কিন্তু মানে যেসব রাজনৈতিক দলগুলো নির্বাচনে মানে অংশগ্রহণ করছে এবং যারা নাকি সরকার গঠন কিংবা বিরোধী দল হবেন সম্ভাবনা আছে, তাদেরকে জানিয়ে তাদের মত নিয়েও করেছে। তো ফলে এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার তারিখের কারণে হয়ে গেছে, কিন্তু এটা এই কারণে কিন্তু এখন দেখেন অন্য সব কিছু বাতিল করলো, আপনার এই চুক্তিটা তো বাতিল করছে না। বিরোধী দলও বলতেছে বাস্তবতার নিরিখে এটাকে দেখতে হবে। কিসের বাস্তবতা? এটা তো হলো যে আমার জনগণের স্বার্থ দেখতে হলে আমি কি দেখব? আমি যেটা আপত্তি করেছিলাম যে যদি মাংস আমদানি করি এবং সেই মাংস যদি সস্তায় এখানে বিক্রি হয়, আমাদের যারা গরু ছাগল পালন করে তারা একেবারে শেষ হয়ে যাবে, এবং ওই মাংস নিরাপদ হবে কিনা আমাদের স্বাস্থ্যের জন্য, কারণ ওই মাংস তৈরিতে যে জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন এবং কর্ন ব্যবহার করা হয় সেটা ওই মাংসেরই অংশ হবে। তো এগুলো কারণে আমরা কিন্তু আপত্তি একটু হলেও করেছিলাম, কিন্তু ওগুলো তো শোনার বিষয় ছিল না। কারণ আপনি যদি দেখেন যে চুক্তিটা এমনভাবে লেখা যে 131টা শ্যাল আর মাত্র 6টা শ্যাল আমেরিকার জন্য, তো ওখানে বাংলাদেশকে এমনকি ওদের যে টেস্টগুলো ওখান থেকে করবে, ওদের টেস্ট উন্নত মানের কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের এখানে এসে কোনো টেস্ট করতে দেবে না। আমরা বলতে পারবো না যে এইখানে আমরা এটা পাচ্ছি, এটা আমাদের জন্য নিরাপদ না হতে পারে, এটা করতে দেবে না। তো ফলে এটা আসলে কিন্তু খুবই খুবই একটা জনগণের বিপক্ষে, এবং বিশেষ করে আমি চিন্তিত, আমার খুবই কষ্ট লাগে যে যদি আসলে মাংস আমদানি হয় তাহলে আমাদের যারা খামারিরা আছেন তারা খুবই দুরবস্থায় পড়বেন। তো এই ক্ষেত্রে জনগণেরই একটা ভূমিকা থাকবে যে জনগণ কি সেটা মেনে নেবে, নাকি আমাদের দেশের খামারিদেরকে রক্ষা করাও যে একটা দরকার সেটা করবেন। তাহলে এটি জেনেও কেন রাজনৈতিক সরকার অনেক সময় নিজ দলের স্বার্থ রক্ষার্থে কেউ প্রতিবেশীর সাথে, কেউ দূরের রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করে? চয়েস ছিল না, কারণ আবার যদি 37% মানে যদি না মানতো
19% তো আসছিল, 19% মানবে যদি আপনি এটা করেন, আর যদি না করেন তাহলে আবার 37% ফিরে যেতে হবে। তো সরকারের উপরেও তো এটা একটা দোষ চাপানো হতো যে আপনারা একটা বোঝা চাপিয়ে দিয়ে গেছেন, আমরা 37% শুল্কের মধ্যে পড়ে গেলাম। তো এই জন্য দেখেন কেন সবাই এটা বুঝছে না যে এই চুক্তিতে দুইটা ক্লজ আছে, যে ক্লজের মধ্যে আপনি একটাতে আপনি হলো মডিফাই করতে পারেন, কিছু পরিবর্তন করতে পারেন, আর একটা হলো বাতিলও করতে পারেন। মালয়েশিয়া তাই করেছে। তাই যদি হয় তাহলে আমরা ঠিক আছে অন্তর্বর্তী ভুল করলো, তাহলে আপনারা কেন রেখে দিচ্ছেন? রেখে দেওয়ার তো কোনো দরকার নেই। আর তাছাড়া গার্মেন্ট শিল্পের যে উপকার হবে বলছে জিরো ট্যারিফে করবে, এটা আসলে খুব একটা উপকার হবে না, কারণ ওদেরই কটন ব্যবহার করে করতে গিয়ে যে খরচটা হবে আমি ওটাতে খুব একটা লাভ হবে না। তো কাজে এটা একটা প্রশ্ন, এবং এটাতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায় হিসেবে নেব, এটাতে আমি ইয়ে করছি না, কিন্তু এটা সবারই আসলে মতামত নিয়েই করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন এবং এখন তারা একটি দলের প্রতিনিধি, এবং প্রায় ভোটের অল্প কিছুদিন আগ পর্যন্ত একজন উপদেষ্টাও ছিলেন। সেই ক্ষেত্রে যেই অভিযোগটি আসলে থাকে যে সরকারের কিংস পার্টি আকারে ছিল দলটি, সেই অভিযোগটিকে কিভাবে দেখছেন? না দেখেন, ওরা একটা তো আন্দোলন করে আসছে এবং একটা তো বড় ধরনের পরিবর্তন করেছে, একটা নেতৃত্ব দিয়েছে। তো এটা ধরেন অন্যান্য সময়ের যে কিংস পার্টিগুলো যেমন করে হয়, সেটাকে আমার মনে হয় এদের ক্ষেত্রে কিংস পার্টির কনসেপ্টটা ঠিক সেভাবে করা যাবে কিনা, কারণ এরা যদি রাজনৈতিক দল করতে চায় এবং আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়, তাহলে সেটাতে আমরা সমর্থন জানিয়েছি, এটুকুই। হ্যাঁ, কিন্তু ওদেরকে একেবারে কি আমরা সব মানে করে দিয়েছে তা তো না। ওরা যখন সত্যিকার অর্থে যে ব্যক্তিগতভাবে দলের নেতৃত্ব নেবে, যেমন নাহিদ ইসলাম, তাকে তো সে তো অনেক আগেই ছেড়ে দিয়েছে, মানে দলে যাবার আগেই ছেড়ে দিয়েছে। অন্যরাও কিন্তু দলে ঢোকেনি, একজন খালি শেষের দিকে ঢুকেছে। কিন্তু এটা আমি মনে করি যে কিংস পার্টি ওভাবে বলা ঠিক না, কারণ ওদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু অন্য কোনোভাবে যে করা হয়েছে তা না। শেষ প্রশ্ন জানতে চাচ্ছি, এটি যদি আপনার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নয়, এখন হামের ক্ষেত্রে যেই শিশুরা মারা যাচ্ছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্তের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে এটি হয়েছে বলে এখন দাবি করা হচ্ছে। পত্রিকায় প্রতিদিনই যখন দেখি আরও 9 জন শিশুর মৃত্যু, আরও 10 জন শিশুর মৃত্যু, 400-র কাছাকাছি প্রায় চলে গেছে মৃত্যু দেখি, এবং হাজারে হাজারে শিশু মানে হাসপাতালের জায়গা হচ্ছে না, একটা হাসপাতাল থেকে অন্য জায়গায় ঘুরে যাচ্ছে। এখানে তখন কিন্তু নিজেদেরকে মানে বলবো যে আমরা করিনি বা আমাদের কারণে হয়নি, এটা বলবো না আমরা। কিন্তু কিছু তথ্য আমি ঠিক করতে চাই একটু, সেটা হলো অন্তর্বর্তী সরকারের আগে থেকেই কিন্তু টিকা আমদানির ব্যাপারে 2023 সাল থেকেই হয়ে আসছিল একটা আমদানির ব্যাপারে কিছু আনা হবে না হবে, এবং ইপিআই প্রোগ্রামটা একটু ব্যাহত হচ্ছিল। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রবলেম ছিল বা ভুল ছিল, সেটা হলো যে ওপেন টেন্ডারের পদ্ধতিতে যাওয়া, সেটা করতে গিয়ে দেরি হয়ে গেছে বা আসে নাই। আর অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু স্বাস্থ্যকর্মীরা বিশাল আন্দোলন করেছিল যারা নাকি টিকাটা দেবে। এটা আমরা যারাই যেভাবে দায়ী সব দায় নিতে রাজি আছে, কিন্তু আজকে সবার উচিত প্রথমে দোষ ধরার আগে এখন কি করে বাচ্চাদেরকে বাঁচানো যাবে, এখন কি করে হাসপাতালগুলোকে যথেষ্ট ইকুইপ করা যাবে, যেমন আইসিইউ নাই অনেক জায়গায়, শিশু হাসপাতালগুলো সব জায়গায় কার্যকর না। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা।